চলুন আজ একটা দারুণ ব্যাপার নিয়ে কথা বলি কিভাবে আমাদের চারপাশের মাটি মানে এই যে বিশাল পৃথিবী তার বিভিন্ন রূপ আমাদের জীবনযাত্রাকে তৈরি করে দেয়। কখনো লম্বা জার্নিতে খেয়াল করেছেন কিভাবে জানলার বাইরের দৃশ্যটা আস্তে আস্তে পাল্টে যায়? কোথাও উঁচু পাহাড়, আবার কোথাও মাইলের পর মাইল সমান জমি। এই পরিবর্তনটাই কিন্তু আমাদের আজকের আলোচনার শুরু। তাহলে এই যে ল্যান্ডফর্ম বা ভূমিরূপ বলছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো আমাদের পৃথিবীর উপরের এক একটা প্রাকৃতিক চেহারা, যা কিন্তু একদিনে তৈরি হয়নি, লক্ষ লক্ষ বছর লেগেছে। আমরা মূলত তিনটে বড় ভাগ নিয়ে কথা বলবো: পাহাড় পর্বত, মালভূমি আর সমতল জমি বা সমভূমি। তাহলে চলুন আমাদের এই জার্নিটা শুরু করা যাক একদম উঁচু চূড়াগুলো দিয়ে, মানে পাহাড় পর্বত। এমন একটা জায়গা যা দেখতে যতটা সুন্দর, ওখানে জীবন কাটানোটা কিন্তু ততটাই কঠিন। আচ্ছা, পর্বত বলতে ঠিক কি বোঝায়? সহজ কথায় এমন একটা ভূমিরূপ যা তার চারপাশ থেকে অনেকটা উঁচু হয়ে থাকে, যার গোড়াটা বেশ চওড়া কিন্তু ঢালগুলো একদম খাড়া আর মাথাটা সরু। এই বিশাল চেহারার জন্যই কিন্তু এটা পাহাড়ের থেকে আলাদা। আর এই পর্বতমালার বিস্তার কিন্তু পৃথিবী জুড়ে। ভাবা যায় এশিয়ার হিমালয়, যেখানে মাউন্ট এভারেস্ট আছে, ইউরোপের আল্পস, দক্ষিণ আমেরিকার আন্দিজ, আবার আফ্রিকার কিলিমাঞ্জারো পর্যন্ত, মানে সবখানেই এদের দেখা মেলে। কিন্তু এই খাড়া ঢালে জীবন চালানো তো আর সহজ কথা নয়, তাই না? মানুষ কিন্তু ঠিকই নিজেদের মানিয়ে নিয়েছে। পাহাড়ের ঢাল কেটে কেটে সিঁড়ির মতো ধাপ বানিয়ে চাষ করে, যেটাকে বলে ধাপ চাষ। আবার পশুপালনও ওখানকার মানুষের বেঁচে থাকার একটা প্রধান উপায়। পাহাড়ের জীবনটা আসলে একটা দুই মুখ তলোয়ারের মতো। একদিকে যেমন পর্যটকদের ভিড়, স্কিইং, হাইকিংয়ের সুযোগ, অসাধারণ সুন্দর দৃশ্য, এমনকি তীর্থযাত্রার মতো ব্যাপারও আছে। আবার ঠিক তার উল্টো দিকেই আছে ভয়ঙ্কর সব ঝুঁকি। যেমন ধরুন, যখন তখন ভূমিধস, বরফের চাই ভেঙে পড়া, হরপ্পা বান বা প্রচণ্ড তুষারপাত। পাহাড় কিন্তু শুধু মাটি আর পাথরের স্তূপ না, এর একটা বিরাট সাংস্কৃতিক গুরুত্বও আছে। যেমন ধরুন মাউন্ট এভারেস্ট, তিব্বতের মানুষরা একে ডাকে চমলুং মা বলে। এর মানে কি জানেন? বিশ্বের দেবী মাতা। এই একটা নামই বুঝিয়ে দেয় যে পাহাড়কে কতটা পবিত্র চোখে দেখা হয়। বেশ, পাহাড় পর্বত তো ঘোরা হলো, এবার চলুন আমাদের যাত্রার পরের স্টপেজে যাই। এবার আমরা দেখব মালভূমিকে, যাকে অনেকে মজা করে পৃথিবীর টেবিল টপ বা টেবিলের মতো উঁচু আর সমান জমিও বলে। মালভূমি জিনিসটা ঠিক কি? ভাবুন তো, চারপাশের জমি থেকে হঠাৎ করে অনেকটা ওপরে উঠে যাওয়া একটা বিশাল এলাকা, যার ওপরটা আবার কম বেশি সমান বা ফ্ল্যাট। এই অদ্ভুত চেহারার জন্যই একে টেবিল টপের সাথে তুলনা করা হয়। এই মালভূমিগুলো কিন্তু দারুণ বৈচিত্র্যময়। একদিকে এদের বলা হয় খনিজের ভাণ্ডার, কারণ দামি দামি সব খনিজ পদার্থ এখানেই পাওয়া যায়, আর বড় বড় খনিও গড়ে ওঠে। আবার অন্যদিকে বিশাল বিশাল সব জলপ্রপাতও কিন্তু এই মালভূমি থেকেই তৈরি হয়। আর মজার ব্যাপার হলো, অনেক মালভূমি তৈরি হয়েছে কোটি কোটি বছর আগে আগ্নেয়গিরির লাভা জমে জমে। যদি কয়েকটা বিখ্যাত মালভূমির কথা বলি, তাহলে প্রথমেই আসবে তিব্বত মালভূমির নাম, যার আরেকটা নাম হলো পৃথিবীর ছাদ। আর আমাদের ভারতেই আছে বহু পুরনো দাক্ষিণাত্য মালভূমি। এই নামগুলো শুনলেই এদের বিশালতা আর প্রাচীনত্বের একটা ধারণা পাওয়া যায়। তো পাহাড় আর মালভূমি পেরিয়ে আমাদের যাত্রার শেষ ধাপে আমরা চলে এসেছি উর্বর সমভূমিতে। বলা যেতে পারে এটাই মানব সভ্যতার আসল ঠিকানা বা প্রাণকেন্দ্র। এই উর্বর সমভূমিগুলো কিভাবে তৈরি হয় জানেন? এর পেছনের আসল কারিগর কিন্তু নদী। নদী যখন পাহাড় থেকে নামে, তখন সঙ্গে করে প্রচুর পাথর, বালি, পলি বয়ে নিয়ে আসে। তারপর যখন নিচু এলাকায় এসে নদীর স্রোত কমে যায়, তখন ওই সব পলি নদীর দুপাশে জমতে থাকে। আর এই জমতে থাকা পলি মাটি হয়ে ওঠে চাষবাসের জন্য একদম আদর্শ। জনসংখ্যার ব্যাপারটা ভাবলে তো মাথা ঘুরে যায়। শুধু ভারতের গঙ্গা নদীর দুপাশে সমভূমিতেই বাস করে প্রায় 40 কোটি মানুষ। ভাবা যায়? একটা মাত্র সংখ্যাই বুঝিয়ে দেয় যে এই উর্বর জমি মানুষের জীবনধারণের জন্য কতটা জরুরি। অবশ্যই সমভূমিতে থাকার অনেক সুবিধা আছে, যেমন চাষের জন্য দারুণ মাটি, আবার নদীতে যাতায়াতও খুব সহজ। এর ফলেই তো এত বিশাল জনসংখ্যা এখানে থাকতে পারে। কিন্তু মুদ্রার আরেকটা পিঠও আছে। এত বেশি মানুষের চাপের ফলে দূষণ বাড়ছে, আর মাটির তলার জলও খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তাহলে এই যে আমরা পাহাড়, মালভূমি আর সমভূমি দেখলাম, আলোচনার একদম শেষে এসে চলুন একবার ভাবি এই সবকিছুর সাথে আমাদের মানুষের সম্পর্কটা ঠিক কতটা গভীর। মানুষের মানিয়ে নেওয়ার ক্ষমতাটা কিন্তু সত্যি অসাধারণ। এই যে এত কঠিন পাহাড়ি এলাকা বা একেবারে শুকনো মরুভূমি, সব জায়গাতেই কিন্তু মানুষ ঠিক নিজের থাকার মতো একটা জায়গা করে নিয়েছে।
এই ব্যাপারটা কত আগে থেকে মানুষ ভাবত তার একটা দারুণ উদাহরণ পাওয়া যায় প্রাচীন তামিল সাহিত্যে। সেখানে মানুষের জীবন আর তাদের চারপাশের ভূমিরূপের সম্পর্ককে 5টা ভাগে ভাগ করা হয়েছিল, যেগুলোকে বলা হতো তিনাই। এটা থেকেই বোঝা যায় আমাদের সংস্কৃতি আর জীবনযাত্রা তার ভূখণ্ডের ওপর কতটা নির্ভর করে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা প্রত্যেকেই তো কোনো না কোনো ভূমিরূপের ওপর বাস করি, তাই না? একবার ভেবে দেখুন তো, সেই বিশেষ ভূমিরূপটা আমাদের জীবনকে, আমাদের অভ্যাসকে, আমাদের সংস্কৃতিকে কিভাবে একটু একটু করে গড়ে তুলেছে। এই উত্তরটা খুঁজলেই হয়তো ভূমিরূপের সাথে আমাদের জীবনের আসল যোগসূত্রটা খুঁজে পাওয়া যাবে।